হ্যাঁ, এখানে যে জিনিসটা আমি বলতেছিলাম যে আমাদের সাই স্কোয়ার হচ্ছে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা, প্রবাবিলিটি, অর্থাৎ ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা কোন একটা নির্দিষ্ট স্থানে, কোন একটা নির্দিষ্ট স্পেসে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনাকে আমরা বলি হচ্ছে প্রবাবিলিটি, বা এখানে বলি হচ্ছে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনাকে বলি হচ্ছে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনাকে ডিসাইড করি বা ডিটেক্ট করি আসলে সাই স্কোয়ারের মান দিয়ে। সো সাই স্কোয়ারের মান যত বাড়তে থাকবে আসলে সেই স্থানে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা তত বাড়বে। সাই স্কোয়ার আসলে সাই স্কোয়ারের সাথে ইন্টেন্সিটির একটা রিলেশন আছে, লাইটের ইন্টেন্সিটির একটা রিলেশন আছে, ইন্টেন্সিটি বা তীব্রতার একটা রিলেশন আছে লাইটের। সো যেখানে আমরা বেশি তীব্রতার আলো পাবো সেখানে আসলে বেশি তীব্রতা থাকবে, ইলেকট্রনের ঘনত্ব বেশি থাকবে, সেখানে আসলে সাই স্কোয়ারের মানটা তত বাড়বে, মানে বেশি থাকবে আর কি। এবং এই যে এরকম একটা থ্রি ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক স্পেসে যেখানে আমাদের ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা সর্বোচ্চ, সেটাকে বলি হচ্ছে আমরা অরবিটাল। তার মানে অরবিটাল হচ্ছে এমন একটা থ্রি ডাইমেনশনাল স্পেস বা ত্রিমাত্রিক স্পেস যেখানে অ্যাকচুয়ালি ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনাটা সর্বোচ্চ থাকে। সো এতটুকু ধারণা থাকলে চলবে আমাদের। আর আরেকটা বিষয় হচ্ছে এই যে ওয়েভ মেকানিক্যাল মডেলের শ্রোডিঞ্জারের ইকুয়েশন, সেই ইকুয়েশনটাকে যদি সলভ করা হয় তাহলে সলভে আসলে আমরা তিনটা নাম্বার পাই। বেসিক্যালি আমাদের তিনটা নাম্বার আসে। তার মানে শ্রোডিঞ্জারের ইকুয়েশনকে যদি আমরা সলভ করি, ইকুয়েশনে সলভ করলে আসলে আমরা বেসিক্যালি তিনটা নাম্বার পাই। একটা নাম্বার হচ্ছে তোমার এন এর ভ্যালু, একটা নাম্বার হচ্ছে এল, আরেকটা নাম্বার হচ্ছে এম। সো এই তিনটা নাম্বার আসে ইকুয়েশনটাকে সলভ করলে। সো এই তিনটা নাম্বারের কিছু সিগনিফিকেন্স আছে। এন কে বলি হচ্ছে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা, এন কে বলি হচ্ছে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা, আর এম কে বলি হচ্ছে আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। সো এন হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা, তারপরে হচ্ছে এল হচ্ছে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা, আর এম হচ্ছে আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। সো এই তিনটা কোয়ান্টাম সংখ্যা আসে আর কি শ্রোডিঞ্জার ইকুয়েশনকে সলভ করে, যেটার বেসিসে আমাদের পরবর্তীতে হচ্ছে সবচেয়ে আধুনিক মডেল তোমাদের কোয়ান্টাম মেকানিক্যাল মডেল আসছে। সো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। বাট কোয়ান্টাম মেকানিক্যাল মডেল আমরা অন্য ক্লাসে আলোচনা করব। এখন আবার আমরা বোর মডেলে ফেরত যাব, আবার আমরা বোর মডেলে ফিরে যাব। সো আশা করি এই পর্যন্ত সবার কাছে আলোচনাটা ক্লিয়ার। ভাইয়া বলো ভাইয়া। এই শ্রোডিঞ্জারের ইকুয়েশনটা এই হাজারিনাক স্যারের বইতে 2 পৃষ্ঠায় 2 রকম লেখা। আচ্ছা, বলতে আমি বোঝাচ্ছি যে ডি এর জায়গায় ডি আর ডেল্টা দেওয়া ডেল না, এই দুটা। এটা ম্যাটার না জি গো, ভাইয়া। এটা ম্যাটার করে না, এটার জন্য ইকুয়েশন চেঞ্জ হয়ে যায়নি। ডি আর ডেল্টা এখানে সেম মিনিং করতেছে, বুঝছো? সেম মিনিং এটা। ভাইয়া ফিজিক্সে পড়ছিলাম পার্শিয়াল আর অর্ডিনারি। হ্যাঁ, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন মানে তোমার হচ্ছে যেমন পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের কনসেপ্টে তোমার হচ্ছে এই এক্স বাদে বাকি যে চলকগুলো থাকবে সেগুলোকে ধ্রুবক হিসেবে কনসিডার করবে। ফিজিক্সে কি শ্রোডিঞ্জার পড়ছো তোমরা? না ভাইয়া। সেটাই তো, এটা সাইন তো তোমার এরকম পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের সাইনটা, সিম্বলটা। সো ওইটার সাথে মিলাইতে যেও না, এটা হচ্ছে নর্মাল ডিফারেন্সিয়েশন। আচ্ছা, আমরা এখন আসি হচ্ছে এটা তো গেল আমাদের আলোচনা। সো আমরা হচ্ছে আবার বোর মডেলে ফিরে যাই। সো বোর মডেলে আমাদের যে জিনিসটা বাকি ছিল, স্টিল এটা অনেক হিউজ ভাইয়া টপিক মানে। তাহলে ভাইয়া একটা হ্যাঁ কথা বলো ছিল। আপু। হ্যাঁ হ্যাঁ। ভাইয়া যদি শ্রোডিঞ্জারই প্রথমে অরবিটালের তথ্য দিয়ে থাকে, এর মানে কি কোয়ান্টাম বলবিদ্যা মডেলটার মেইন কাজটা উনি করেছে? হ্যাঁ, কোয়ান্টাম বলবিদ্যা মডেলের ফাউন্ডেশন আসলে ওনার হাত ধরেই, মানে ওনার এই ইকুয়েশন ধরেই। বাট ওনার তাহলে ভাই ইকুয়েশনের, ওনার আলোচনা সবার লাস্টে আসলো কেন? হ্যাঁ ওনার নাম বুঝলাম না আপু, আরেকবার। ওনার এই আলোচনাটা সবার লাস্টে আসলো, মানে অরবিটালের ধারণা তো আমরা ওনার থেকেই পাচ্ছি। এর আগে কোনো বিজ্ঞানীর মডেলের মধ্যে তো অরবিটাল এত নিখুঁত ধারণা ছিল না। না, অরবিটালের ধারণা দেওয়া হয় নাই। বাট উনি আসলে এখানে একটা বিষয় আছে, আমি যতটুকু জানি আর কি, যে শ্রোডিঞ্জার এই ইকুয়েশনটা ঠিকই দিচ্ছেন, বাট উনি আসলে ফিজিক্যাল সিগনিফিকেন্স গুলো ওইভাবে নাকি বলেন নাই, যেটা পরবর্তীতে মানে আইডিয়া গুলোকে ডেভেলপ করা হয়েছে। সো ওনার, তার এই ইকুয়েশন থেকে কোনো প্রুফ নেই। হ্যাঁ ওনার ইকুয়েশনটা প্রুফ আছে তো অবশ্যই, বাট সেটা তো এখন বোঝানো পসিবল না আপু। না, অনেকগুলো অ্যাডভান্স ম্যাথমেটিক্স আছে জড়িত এই ইকুয়েশন প্রুফের সাথে। এইচএস এর কোন একটা বইতে নাকি প্রমাণ করে দেওয়া আছে। এইচএসসি কোন একটা বইতে? আচ্ছা, তোমরা চাইলে জি নেক্সট ক্লাসে ভাইয়া। আমি প্রমাণ করে দিব তোমাদেরকে, সমস্যা নেই। তোমরা যদি চাও নেক্সট ক্লাসে জি একটা ভাইয়া। শর্ট ভার্সনে প্রমাণ করে দিব এটা, শর্টলি। ভাইয়া করে আচ্ছা, দেন এখানে দেখি কেমন। হ্যাঁ ডি বলো। দ্বারা কি বোঝা ভাইয়া এখানে? এখানে কোন ডিটা ভাই? এইডি? হ্যাঁ জি ভাইয়া, ডি এক্স ডি ওয়াই। একটা অপারেটর ভাইয়া।
ও ভাইয়া, এটা সরি ভাইয়া, বুঝতে পারছি এটা। অপারেটর, হ্যাঁ ডিডিএক্স। ভাইয়া, হ্যাঁ বলো। ভাই এই কোয়েশ্চেনটা থেকে কি আমাদের ইন্টার ম্যাথ কিছু আসবে? কোনো সময় আসবে না ভাইয়া, এখান থেকে একটা কোশ্চেনও আসবে না, এইটুকু তুমি শিওর থাকো। মানে শুধু ভাই এইটু কোয়েশ্চেন দিতে পারে যে সমীকরণটা লেখো, সমীকরণটা লেখো, এইচএসসি তে জীবনও দিবে না, বড় জোর অ্যাডমিশন টেস্টে দিতে পারে। এর আগেও একবার কিন্তু ভাই এটা থেকে অ্যাডমিশনে কি আসছিল আমি তোমাকে বলি, এটা রুয়েটে আসছিল। রুয়েটে বলছে যে হচ্ছে সৌদিনজারের ইকুয়েশন লেখো এবং সৌদিনজারের ইকুয়েশনের মধ্যে সাই আর সাই স্কোয়ারের তাৎপর্য লেখো। সো সাই স্কোয়ারে সাইড তো কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স নাই, এটা শুধুমাত্র তরঙ্গকে বুঝায়, মানে তরঙ্গের বিস্তারকে বুঝায়। সো এতটুকু লিখলেই হবে। আর সাই স্কোয়ার কি, প্রবাবিলিটিকে বুঝায়। সাই স্কোয়ারের মান যত বাড়বে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা তত বাড়বে। সো এটা 10 মার্কের আসছিল আর কি রুয়েটে এক বছর। সো এই জিনিসটা যেহেতু বইতেও আছে এই জন্য তো পড়াতে অবশ্যই হবে। আচ্ছা, সো আমরা আবার বোর মডেলে ফেরত যাই। আর কারো কোনো কোশ্চেন নাই? আমরা যে টপিকটা মোটামুটি লাস্ট ক্লাসে একটু স্কিপ করে গেছিলাম বা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এনার্জি লেভেল ডায়াগ্রাম বা শক্তি স্তর সম্পর্কিত যে ডায়াগ্রামটা আছে। আমি উপরে একটু টপিকটা লিখে দেই, এটা আমি আসলে লাস্ট ক্লাসে বলতে ভুলে গেছি। বোর মডেল এবং এটার সাথে সাথে আরো বেশ কিছু আলোচনা আছে, চলো শুরু করা যাক। এখন দেখো একটা মজার জিনিস দেখো, তোমরা যদি একটু প্যাটার্নটা খেয়াল করো, এখানে এনার্জি গ্যাপের যে প্যাটার্নটা, তোমরা জানো ইলেকট্রনের আমরা ধরলাম এখানে মডেল হিসেবে হাইড্রোজেন পরমাণুকে ধরলাম যার জেড এর ভ্যালু হচ্ছে 1। সো ই এর ক্ষেত্রে ফার্স্ট শক্তি স্তরের হাইড্রোজেনের ক্ষেত্রে 13.4 ইলেকট্রন ভোল্ট, সো এটা 13.6 ইলেকট্রন ভোল্ট। তারপর হচ্ছে আমাদের ই2টা কত ছিল, -3.4 ইলেকট্রন ভোল্ট। তারপর ই3 এর ভ্যালুটা ছিল -1.51 ইলেকট্রন ভোল্ট। ই4 এর ভ্যালুটা ছিল হচ্ছে -0.85 ইলেকট্রন ভোল্ট। তোমরা যদি একটু ভালো করে অবজার্ভ করো, সেই অবজারভেশনটা হচ্ছে এনার্জি গ্যাপ কমতেছে না এখানে, মানে এখানে যে এনার্জি গ্যাপটা ছিল, এখানে দুইটা শক্তি স্তরের মধ্যে যে পরিমাণ এনার্জি গ্যাপ ছিল, এই দুইটা শক্তি স্তরের মধ্যে এনার্জি গ্যাপটা অনেকটা কমে গেছে না, দেখো তো। মানে এই দুইটার পার্থক্য অনেক কমে গেছে না ভ্যালুটা। জি ভাই। এবং যখন এখান থেকে এখানে আসা তখন গ্যাপটা আরো কমছে না এই দুইটার মধ্যে। জি ভাই। জি তো আমরা ভাইয়া। যদি এটাকে হচ্ছে এনার্জি লেভেল ডায়াগ্রাম বা একটা ডায়াগ্রাম যদি আঁকতে চাই, ধরো ওয়াই অক্ষ বরাবর আমি বুঝাচ্ছি এনার্জি ইন ইলেকট্রন ভোল্ট ইউনিটে। সো এনার্জি উপরে আমি ওয়াই অক্ষ বরাবর এনার্জি বা শক্তি বোঝাচ্ছি ইলেকট্রন ভোল্ট এককে, আর এক্স অক্ষ বরাবর বুঝাচ্ছি আমি তোমার হচ্ছে এন এর নাম্বার, মানে কত নাম্বার কক্ষপথ। সেক্ষেত্রে প্রথম কক্ষপথের ক্ষেত্রে এনার্জির ভ্যালুটা হচ্ছে তোমার -13.6 ইলেকট্রন ভোল্ট, এন এর ভ্যালু যখন 1, -13.6 ইলেকট্রন ভোল্ট। এখন আসলে দ্বিতীয় কক্ষপথ যখন এন এর ভ্যালু 2, রাইট, যখন এন এর ভ্যালু 2 হয় তখন এই ভ্যালুটা হয় হচ্ছে তোমার -3.4 ইলেকট্রন ভোল্ট। যখন এন এর ভ্যালু হয় 3 তখন দেখো যে আরো ক্লোজ চলে আসছে ডায়াগ্রামে। এন এর ভ্যালু 3 তখন ভ্যালুটা হচ্ছে -1.51 ইলেকট্রন ভোল্ট। যখন এন এর ভ্যালু হয় 4 মানে আরো ক্লোজলি চলে আসছে, যখন আরো ক্লোজলি চলে আসছে এন এর ভ্যালু 4 তখন এটা ভ্যালুটা হচ্ছে -0.85 ইলেকট্রন ভোল্ট। দেখবে যে একটা পর্যায়ে ভ্যালুগুলো আসলে আরো ক্লোজ হতে থাকে, যত উপরের দিকে যাবা ভ্যালুগুলো তত ক্লোজ হতে থাকে, একটা পর্যায়ে ওভারল্যাপ করতে থাকে, মানে একদমই ক্লোজ হয়ে যায়, এতটা ক্লোজ হয়ে যায় ভ্যালুগুলো একদম, মানে দশমিকের পর খুবই সামান্য চেঞ্জ আসে আর কি। সো একটা পর্যায়ে তুমি যখন আরো উপরে উঠতে থাকবা তখন অ্যাকচুয়ালি যখন আরো উপরে উঠতে থাকবা তখন আসলে এন এর ভ্যালু ইনফিনিটি হবে। সো ইনফিনিটি, এন এর ভ্যালু ইনফিনিটি বোঝাচ্ছে তোমার ইলেকট্রনটা আসলে নিউক্লিয়াসের আকর্ষণ থেকে ফ্রি। সো লিখতে পারো ইলেকট্রন ইজ ফ্রি ফ্রম নিউক্লিয়াস, মানে নিউক্লিয়াসের আকর্ষণের বাইরে চলে যাবে। সো এটাই হচ্ছে তোমার এনার্জি লেভেল ডায়াগ্রামের আইডিয়া। যত তুমি উপরের দিকে উঠতে থাকবা তোমাদের দুইটা কক্ষপথের মধ্যে এনার্জি গ্যাপটা তত কমতে থাকবে, বুঝছো। বা একটা পর্যায়ে গিয়ে যখন এন এর ভ্যালু ইনফিনিটি হবে, মানে নিউক্লিয়াসের ক্ষেত্রে বাইরে চলে যাবে, তখন আসলে এই যে -13.6 এই পরিমাণ এনার্জি সাপ্লাই করতে হবে। এই জন্য হাইড্রোজেনের আয়নীকরণ শক্তির ভ্যালু হয় হচ্ছে -13.6 বা -13.6 ইলেকট্রন, সরি +13.6। সো +13.6 ইলেকট্রন ভোল্ট এনার্জি তুমি যদি হাইড্রোজেনকে দাও তাহলে হাইড্রোজেন থেকে আমরা H+ পাই, মানে একটা ইলেকট্রনকে আমরা নিউক্লিয়াসের আকর্ষণ থেকে বের করে আনতে পারি। আমরা এই রিলেটেড প্রবলেমগুলো ইন ফিউচার আরো দেখবো ডিটেলে, বাট এতটুকু আইডিয়া তোমাদের এটুকুর জন্য এখনকার জন্য এনাফ আশা করি। আচ্ছা, সো কারো কোনো কোশ্চেন এটা নিয়ে? আমরা এখন অ্যাটমিক স্পেকট্রামের রিডবার্গ ফর্মুলা শুরু করব। ভাইয়া, হ্যাঁ বলো ভাইয়া।
আমরা যে হ্যাঁ, ডান 13.6 কোণায় কি লিখেছেন? কোনটা আপু? ডান সাইডে? এইচ কিছু মাত্র লিখলেন, আমি মিস করেছি। আচ্ছা, ইলেকট্রন ইজ ফ্রি ফ্রম নিউক্লিয়াস। তা না ভাইয়া, একদম গ্রাফটার পাশে, বাম পাশে। ও, বাম পাশে হচ্ছে হাইড্রোজেন থেকে যে হাইড্রোজেন এইচ প্লাস, মানে ইলেকট্রনটাকে আমি অসীমে নিয়ে গেলাম, মানে হাইড্রোজেনের আয়নীকরণ শক্তি। জি ভাই। আচ্ছা, বাট আয়নীকরণ শক্তি ডিটেলসে আমি এখন যাচ্ছি না, কারণ এটা আরেকটা চ্যাপ্টারে আলোচনা আসলে, তখন আমরা ডিটেইলে জিনিসটা বুঝবো। এখন আর কারো কোনো কোশ্চেন? ভাইয়া মানে ভাইয়া আচ্ছা। লাস্টে কি আপনি যে বললেন যে এই লাস্টে আমরা মান পাবো মানে অসীমে চলে যাবে, তাহলে ওই লাস্টের মানটা কি ভাই আমরা 0 পাবো? হ্যাঁ, 0 পাবো। অসীমে আমাদের এই মানটা 0 পাবো, প্লাস 0 পাইলে ভাইয়া তখন আমাদের বুঝতে হবে যে আমরা +13.6 এনার্জি, ইলেকট্রন ভোল্ট এনার্জি যদি আমরা ইনপুট করি হাইড্রোজেন পরমাণুতে, তাহলে সেই তাহলে ইলেকট্রনটাকে ইলেকট্রনটা তোমার নিউক্লিয়াস। হাইড্রোজেনের নিউক্লিয়াসের ক্ষেত্রের বাইরে চলে যাবে, অর্থাৎ জি হাইড্রোজেন ভাইয়া ঠিক এইচ প্লাস হয়ে যাবে। বুঝতে পারছি ভাইয়া। আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা রিডবার্গ স্টার্ট করি। রিডবার্গ সমীকরণ। সো এই রিডবার্গ সমীকরণ আসে আসলে বোর মডেল থেকেই। আচ্ছা, আমি আরেকটু সময় দিচ্ছি, কারো কোনো কোশ্চেন এর আগের পার্টটা নিয়ে? না ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা রিডবার্গ স্টার্ট করি। রিডবার্গের আইডিয়াটা কিরকম? এখানে আসলে বোরের থিওরি ইউজ করা হয়েছে, মানে বোরের সমীকরণ ইউজ করে আসলে আমরা রিডবার্গ সমীকরণটা বের করব। সো এখানে বিষয়টা কি, ধরলাম ইলেকট্রন জাম্প করছে, কোথা থেকে কোথায় জাম্প করছে, ধরলাম n=n2 থেকে n=n1 এ ইলেকট্রন জাম্প করছে। এখন সেখানে কতটুক তরঙ্গ দৈর্ঘ্যের আলো বিকিরণ করবে সে মানটা আমরা বের করতে যাচ্ছি, একদম ডিরেক্ট ইকুয়েশন। মানে আগে ক্ষেত্রে আমরা বোর মডেলের ক্ষেত্রে কি করতাম, বোর মডেলের ক্ষেত্রে আমরা আলাদা করে হচ্ছে E2 এর এনার্জি বের করতাম, তারপরে E1 এর এনার্জি বের করতাম, তারপরে কি করতাম E2 থেকে E1 বিয়োগ দিতাম, বিয়োগ দিয়ে হচ্ছে আমরা এটাকে লিখতাম hc/λ, দেন ল্যামডার ভ্যালুটা আমরা বের করতাম যদি আমরা আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলা হইতো। বাট এইটাই আমরা এখন আরেকটু ইজিলি এবং আরো মানে সফিস্টিকেটেড একটা রূপ দেখতে যাচ্ছি আমরা, যেটা অ্যাকচুয়ালি রিডবার্গ সমীকরণ বা রিডবার্গ ধ্রুবক নামে পরিচিত, ওই সমীকরণে যে ধ্রুবকটা আছে। আচ্ছা, তো সেদিকে আমরা যাই। সো আমরা ঠিক আগের মতোই ফর্মুলাটা প্রুফ করি। সো ডেল্টা ই ইকুয়ালস টু লিখতে পারি, বা শক্তির পার্থক্য লিখতে পারি En2 মাইনাস En1। মানে উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে ইলেকট্রনটা আসবে, তখন সেই ইলেকট্রনটা শক্তি বিকিরণ করবে। সেই বিকিরিত তরঙ্গের ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য বের করবো আমরা আসলে এই ইকুয়েশনের সাহায্যে। সো আমরা এখানে কি লিখতে পারি, ডেল্টা ই কি লিখতে পারি hc/λ, প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি। আর ই কে লিখতে পারি আমরা -13.6 z²/n²। কোথা থেকে পেলাম, বোরের ফর্মুলা। তারপর E1 কে লিখতে পারি আমরা -13.6 ইন্টু z²/n², আর এখানে n কে লিখলাম n2², আর এই n কে লিখলাম n1²। -13.6 ইন্টু z²/n2² -13.6 ইন্টু z²/n1²। এখন আসো, এর পরের লাইনে লিখতে পারি hc/λ হচ্ছে -13.6 z²/n2², মাইনাস প্লাস হয়ে গেল +13.6 ইন্টু z²/n1², রাইট? সো এখন আমরা লিখতে পারি hc/λ হচ্ছে, এখানে অবশ্যই এনার্জি ভ্যালুটা আমরা ইলেকট্রন ভোল্টে নিছি, সেটাও আমরা দেখবো সামনে। সো এখানে যদি আমরা 13.6 প্লাস 13.6 z² কে কমন নেই, তাহলে অ্যাকচুয়ালি দেখো তো এখান থেকে আসতেছে ফার্স্টে 1/n1², আর এখান থেকে আসতেছে 1/n2²। সো এই জিনিসটা আমরা পাচ্ছি। সো এখন কি করব, তোমাদের বইতে কি কোথাও রিডবার্গ সমীকরণ যারা আগে পড়ছো, কোথাও কি তোমার বইতে জেড এর কথা লিখছে? কোন না ভাই, জেডটা তো লিখিনি। জেডটা কোথাও লেখা নাই, বাট লেখাটা উচিত আসলে, কারণ এটা হাইড্রোজেন হিলিয়াম প্লাস লিথিয়াম 2+ এ, তারপর বেরিলিয়াম 3+ এর জন্য অ্যাপ্লিকেবল, যেহেতু বোর মডেল থেকে আসছে। সো জেড প্লাস আর z² লেখা ভালো আর কি। আচ্ছা, সো এখন আমরা কি লিখতে পারি বলতো, এখানে লিখতে পারি বইয়ে তোমাদের যেটা করছে, বইয়ে শুধু হাইড্রোজেন পরমাণুর জন্য বলছে, বাট অ্যাডমিশন জি টেক্সটে ভাই। হিলিয়াম প্লাস লিথিয়াম 2+, বেরিলিয়াম 3+ও দিতে পারে। সো তখন কি করবা, যদি এই ইকুয়েশনটা না জানা থাকে, এই জন্য এটা জেনে রেখো যে তোমাদের বইয়ের ইকুয়েশনে তোমাদের হচ্ছে যে z² একটা টার্ম এটা বাদ দিছে, কারণ শুধু হাইড্রোজেনের জন্য ডিফাইন করা ওটা। সো এরপরে লিখতে পারি hc/λ কে লিখতে পারি আমরা, একটু দেখো তো এখানে যদি আমরা লিখি 1/λ হচ্ছে তোমার 13.6 ডিভাইডেড বাই hc, এটা লিখতে পারি ইন্টু z² ইন্টু 1/n1² মাইনাস 1/n2²। এখন তোমরা যদি এই ভ্যালুটা নিয়ে কাজ করো,
সো এই ভ্যালুতে আমরা মান বসাই। সো মান বসানোর টাইমে আমাদের যেটা করতে হবে, এটা তো ইলেকট্রন ভোল্টে আছে 13.6, এটাকে জুলে নিতে হবে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, সো জুলে কনভার্ট হয়ে গেল। এইচ এর ভ্যালু বসাবো 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34, আর সি এর ভ্যালু বসালাম হচ্ছে আমি যদি 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10 বসাই, আমরা এখানে মেইনলি যেটা করি 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10 বসাই। যেহেতু এখানে সি এর ভ্যালু সেন্টিমিটার পার সেকেন্ডে বসাইছি, দেখবা যে এখানকার জুল সেকেন্ড আসে, এই সেকেন্ড আর এই সেকেন্ড বাদ, সো এই জুল আর এই উপরের জুল বাদ, সো এই যে সেন্টিমিটার আছে না, এই সেন্টিমিটারটা উপরে গিয়ে সেন্টিমিটার ইনভার্স 1 হয়ে যায়। সো তুমি যদি দেখো এই ভ্যালুটা যদি ক্যালকুলেটরে ক্যালকুলেট করো তোমরা সবাই। ভাইয়া হ্যাঁ বলো ভাইয়া। ভাই এটা একটু বুঝুন তো, এই সেন্টিমিটার আর জুলের এই ব্যাপারটা। ও আচ্ছা, সি কি ফোটনের বেগ না, 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 না, জি মিটার ভাইয়া। পার সেকেন্ড। সো 1 মিটার মানে জি কি ভাইয়া। 100 সেন্টিমিটার না, জি 10 ভাইয়া। স্কয়ার সেন্টিমিটার। তাহলে এটা কি হবে, আলোর বেগ 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 ইনটু 10 স্কয়ার সেন্টিমিটার, সো 3 ইনটু 10 টু দি পাওয়ার 10। এখন এই যে আমরা সেন্টিমিটারে কেন নিলাম? আচ্ছা, এটা নেওয়ার রিজনটা হচ্ছে তোমার এখানে যে ভ্যালুটা আসবে না, সেই ভ্যালু প্রথমত এটা সিজিএস ইউনিট নিয়ে কাজ করছে, বুঝছো আপু? এই জন্য আমরা সেন্টিমিটারে নিলাম, প্রথম লজিক। আর 2 নাম্বার লজিক হচ্ছে এখান থেকে সেন্টিমিটারে নিলে যে ভ্যালুটা আসবে, সেই ভ্যালুটা মনে রাখা সহজ। ভ্যালুটা ডিরেক্ট আমরা এইভাবে লিখি 10 96 বাট 78। ভাইয়া একটা কথা ছিল, হ্যাঁ বলো। প্লাঙ্কেট ধ্রুবকে তাহলে আমরা সেন্টিমিটারে কেন নিলাম? টার্গেট ধ্রুবকের মধ্যে তো সেন্টিমিটার নাই আপু, জুল আর সেকেন্ড। ভাই এটা আগে কেন নিলাম না ভাইয়া এটাকে? দেখো আপু একটু খেয়াল করো, উপরের জুল আর নিচের প্ল্যাঙ্কেট ধ্রুবকের জুল এটা কিন্তু কাটাকাটি চলে যায়। ওইটা কি তুমি জাস্ট আচ্ছা, ভিতরে বাকিটা আর বুঝি কোনো না। ধরনের মডিফিকেশনের প্রয়োজন নাই, তোমার তো এটা বাদই হয়ে গেল। হ্যাঁ এখন শাওন ভাইয়া বলো। ভাই এটা কি কেন আগে নিলাম না আমরা? আরকে কেন নিব ভাইয়া, তুমি এই যে 13.6 এটা ইলেকট্রন ভোল্টে আছে, তুমি ইলেকট্রন ভোল্ট থেকে জুলে নিছো, এখন উপরে জুল আছে নিচে যদি আর্ক নাও, তাহলে জুল আর আর্ক কি কাটতে পারবা বলো ভাইয়া? জুল আর আর্ক তো এককগুলো কাটাকাটি যাবে না, সো ওই এককে কাটার জন্য আমরা দুটাকে জুলে নিচ্ছি, তাহলে তো একক কাটতে পারবো। আচ্ছা ভাইয়া, না ভাই আপনি বলেন যে সিজিএস একক নিচে সবগুলো, সেজন্য বললাম আর কি ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, মানে ওইটা বলছি জাস্ট, বাট এখানে তোমার জুল এগুলো কিন্তু সবই বাদ হয়ে যাচ্ছে, বুঝছো? সো ওই জন্য আর মাথা ঘামাইতে হচ্ছে না। আমি তোমাদের মেবি ভাইয়া ইউনিট কনভারসেশনের উপর একটা চ্যাপ্টার মানে একটা ক্লাস নিলে মেবি বেটার হয় না? তোমরা কি ইউনিট ট্রান্সফার জি নিয়ে কোনো ভাবে ভাইয়া। ঝামেলা করতে? জি ভাইয়া, জি ভাইয়া। এই জিনিসটা ভাই অনেক প্যাচ লাগে, এই যে এখন যে জি বুঝালেন তাও ভাইয়া। পুরো বুঝি নাই। ভাই এগুলোর জন্য তো নাম্বার কাটেন মানে শুনছি। কোনটা থেকে কোনটা হবে, Zero কোনটা পাবা। থাকলে কি হবে। এগুলো ভুল করলে ডিরেক্ট জিরো পাবা, সো আমার মনে হচ্ছে ইউনিটের উপর দরকার। ভাইয়া আমি আপনাকে এটাই বলতেই যাচ্ছিলাম, হ্যাঁ বলো ভাইয়া। এটার ব্যাপারে, এই যে ইউনিটের ব্যাপারটা অনেক ইয়ে লাগে। বুঝতে পারছি, একটা জি ক্লাস ভাই, নিতে এটা হতে হবে। তাৎক্ষণিক আমি ভুলে যাই। আমি নিজেও আর কি আমার নিজেরও ইন্টারমিডিয়েটের শুরু থেকে ইউনিট নিয়ে প্রচুর গ্যাঞ্জাম লাগতো। দেখা যায় ইউনিটের জন্য আমার কখনো যে 10 টু দি পাওয়ার এই ভ্যালুটা মিলতো না, বুঝছো? প্রথমে 1 মাস 2 মাস এই প্যারার মধ্যে ছিলাম, আমার এই ভ্যালু মিলাতে মানে ঝামেলার মধ্যে পড়তাম আর কি। পরে হচ্ছে ডিফিকাল্টি পরে ঠিক হয়ে গেছে, বাট শুরুর দিকে আমার 10 এর উপর যে পাওয়ার সেটা মিলতো না, এই জায়গায় কি গ্যাঞ্জাম হইতো। সো আমি তোমাদের ক্লিয়ার করবো ইউনিটের বিষয়টা একটা ক্লাসে পুরোপুরি। বাট এখন তো বুঝতে পারছো এতটুকু ধারণা থেকে যে আসলে আমাদের এই জুলে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে উপরের জুল আর নিচের জুলটা কাটা চলে যাচ্ছে, সো জুল থাকতেছে না হিসাবের মধ্যে, সো জুল নিয়ে ভাবারও দরকার নেই। এই সেকেন্ড আর এই সেন্টিমিটার পার সেকেন্ড এটাও বাদ, সব পড়ে থাকতেছে খালি সেন্টিমিটার, সো এই জন্য প্যারা নেই কোনো। সো এই সেন্টিমিটার পড়ে থাকতেছে, তুমি যদি এখন ক্যালকুলেটর বসাও এই পুরো ভ্যালুটা তোমার আসবে হচ্ছে 10 96 78। এটাকে বলা হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট। সো এখান থেকে তুমি লিখতে পারো এরকম। ভাই এটাকে কি আরএইচ দিয়ে প্রকাশ করা হয়? হ্যাঁ বুঝি নাই ভাইয়া। এটাকে কি হ্যাঁ, আর দিয়ে প্রকাশ করা হয়। আর করতে এটা জুবের ভাই আরএইচ দিয়ে করাইছিল। তার একটা সেকেন্ড। হ্যাঁ বলো ভাইয়া, এবার বলো এটাকে। জুবের ভাইয়া এটারে আরএইচ দিয়ে করাইছিল। আমি এখনো বুঝি নাই তোমার কথা, কি দিয়ে করাইছিল? ভাইয়া ও বলছে যে মানে এটা কি আরএস দিয়ে না প্রকাশ করে ভাই এটাকে, ধ্রুবকটাকে? আর এইচ দিয়ে, আর ও, এইচ। আচ্ছা আচ্ছা এবার RH বুঝছি, এবার বুঝছি, ঠিক আছে এটা তো লিখবো, হ্যাঁ অবশ্যই। আমি তো এখনো লিখি নাই এটা, আমি এই যে আর এইচ এটাই বুঝতেছিলাম না, এটা তো লিখতামই এখনই। সেটাকে হচ্ছে আর এইচ দ্বারা প্রকাশ করা হয়, এটাকে বলা হচ্ছে রিডবার্গ ধ্রুবক, যেটা মানটা হচ্ছে তোমার 10 96 78 পার সেন্টিমিটার, 10 96 78 পার সেন্টিমিটার। বাট এই ভ্যালুটা আমরা মনে রাখবো, বাট এটা হচ্ছে একটা সুন্দর ফর্ম আছে, যে ফর্মটা তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য দরকার, সেটা আমরা দেখবো এখন। সো এই পরের লাইনে লিখতে পারি
যেটা তুমি ক্যালকুলেটর ছাড়া সলভ করতে পারবা। সো এটা তো শিখতে হবে, কারণ ঢাকা ভার্সিটিতে তো তোমরা ক্যালকুলেটর পাবা না। সো ক্যালকুলেটর ছাড়া কিভাবে আমরা প্রবলেম সলভ করতে পারবো? এখন নিশ্চয়ই ক্যালকুলেটর ছাড়া 10, 96, 78 এত বড় ভ্যালু নিয়ে কাজ করাটা খুবই ডিফিকাল্ট, রাইট? সো আমরা এটা হচ্ছে একটা শর্টকাট জিনিস, যেটা হচ্ছে তোমাদের যেগুলো ইউনিভার্সিটিতে তোমার ক্যালকুলেটর দরকার হবে না, ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, সেই সকল ভার্সিটিতে যাতে ইউজ করতে পারে সেটা দেখবো। আচ্ছা, এখন তোমরা একটু বলো তো কি একজন, এটা যদি পার সেন্টিমিটার এককে থাকে তাহলে ল্যামডার ভ্যালু কি সেন্টিমিটারে আসবে না নাকি মিটারে জি আসবে? ভাইয়া, কিতে আসবে? অবশ্যই সেন্টিমিটারে আসবে, সেন্টিমিটার আসবে। কারণ এখানে কিন্তু অন্য কোনো একক নাই, এই ইকুয়েশনের ভিতরে অন্য কোনো একক নাই। আচ্ছা, এখানে তো জেড স্কোয়ার দিতে ভুলে গেছি। সো তাহলে মেইন ফর্মুলাটা পেলাম কি, 1 বাই ল্যামডা ইকুয়ালস টু আরএইচ জেড স্কোয়ার ইনটু 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। এখানে যে জিনিসটা বুঝো, এখানে n1 দ্বারা আমরা বুঝতে পারি নিম্ন শক্তি স্তর n1, এটা বুঝতে পারি n1 দ্বারা নিম্ন শক্তি স্তর বুঝবো, আর nh দ্বারা বুঝবো হচ্ছে উচ্চ শক্তি স্তর। আমি আরো বিষয়গুলোকে আরো তোমাদের কাছে ইজি করে দিব, হয়তো আজকের ক্লাসে পারবো না, সামনের ক্লাসে। এবং এই রিডবার্গ ধ্রুবক পর্যন্ত থাকবে আমাদের পরীক্ষার সিলেবাস। সো এনএল হচ্ছে আমাদের নিম্ন শক্তি স্তর আর এনএইচ হচ্ছে আমাদের উচ্চ শক্তি স্তর। আচ্ছা, এটা হচ্ছে এন2 হচ্ছে আমাদের সেই এনএইচ আর এন1 হচ্ছে আমাদের সেই এনএল। এখন আসো যে জিনিসটার কথা আমি বলতেছিলাম, সো এই যে 1 বাই আরএইচ আছে না, এই 1 বাই আরএইচ এর একটা সুন্দর মান আছে, সেটা হচ্ছে 911 অ্যাংস্ট্রম। এই মানটা একটু মনে রাখার ট্রাই করো সবাই, বিশেষ করে ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য। দেখবে যে তোমার কাজগুলো, যে সকল অবজেক্টিভ গুলো আসতেছে, তোমার ক্যালকুলেটর লাগতেছে না। আমি এখন একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো হচ্ছে হাইড্রোজেন পরমাণুর জন্য, ধরো ইউনিভার্সিটিতে যে ধরনের এমসিকিউ আসে, হাইড্রোজেন পরমাণুর জন্য তোমার হচ্ছে হাইড্রোজেন পরমাণুতে N2 কক্ষ মানে N2 কক্ষপথ থেকে ইলেকট্রন কি করলো, N1 কক্ষপথে আসলো, N1 কক্ষপথে আসলো। এখন তোমাকে হচ্ছে ল্যামডার ভ্যালু বের করতে বলছে। এখন তুমি লিখবা হচ্ছে কি 1 বাই ল্যামডা ইকুয়ালস টু ফর্মুলা, যেন হাইড্রোজেন বলছে শুধু RH লিখলা, এখানে এল এর মান বসাবা, মানে নিম্ন শক্তি স্তরের মান বসাবা 1, সো 1 স্কয়ার মাইনাস কি হবে উচ্চ শক্তি স্তরের মান 2 স্কয়ার, সেটা লিখলাম। এরপর লিখতে পারো 1 বাই ল্যামডা ইকুয়ালস টু RH ইনটু 1 মাইনাস 1 বাই 4। সেখানে 2 কোথা থেকে পেলাম, এটা এনএইচ এর ভ্যালু না, উচ্চ শক্তি স্তর। সবাইকে বুঝতে পারছো মানগুলো বসানো নিয়ে? জি ভাইয়া। জি ভাইয়া। আমরা ম্যাথ সলভ করব, আমরা যদি এখন পর্যন্ত এখন স্টিল আমরা যে পরিস্থিতিতে আছে, আমরা এখন ম্যাথ করার মতো অনেক থিওরি এখন আমাদের কাছে আছে, বাট লাস্ট ক্লাস বা তার আগের ক্লাস আসলে ম্যাথে যাওয়াটা পসিবল ছিল না। এখন আমরা একটা দুইটা ক্লাস পুরোপুরি ম্যাথের উপর দিতে পারবো। এখন দেখো ভাইয়া, হ্যাঁ বলো ভাইয়া। ভাইয়া সেখানে আর এর নিচে এসটা দ্বারা কি বোঝাইছে? এটার কোনো সিগনিফিকেন্স নাই, এটা আরও লেখা হয় কোথাও, আর এইচ লেখা হয়। রিডবার্গ নামের মধ্যে কি কোথাও এইচ আছে? না, সেটা তো নাই। আসলে জানি না, আমি এটা শিওর না যে এখানে এইচটা কেন লেখা হয়, এটা সম্পর্কে আমার আইডিয়া নাই। তোমরা কেউ কি জানো এটা এইচটা কেন লেখা হয়? হ্যাঁ, ভাইয়া আমি বইতে ফার্স্টে টু মনে করছিলাম লিখেছে। এটা হাইড্রোজেনের জন্য ভাইয়া। হ্যাঁ, আহ, বইয়েছে N1 N2 লিখেছে, বইতে বুঝলাম না। আর নিম্নটা N1 আর উচ্চতা N2 লিখেছে। আচ্ছা যাই হোক, এটা প্রবলেম না, বাট এখানে এন আর এর সাথে এইচ। হ্যাঁ, তুমি যে শাওন ভাই যেটা বললা হাইড্রোজেনের জন্য, আই এম নট শিওর এই জন্য আসলে। হয়তো জেড স্কোয়ার দেওয়া হয়নি। সেক্ষেত্রে হয়তো আর লিখতে পারতাম আমরা। আচ্ছা, এটা ব্যাপার না কোনো ধরনের। এটা আমি একটু সার্চ করে দেখবো কেন এইচটা লেখা হয় হ্যাঁ, হাইড্রোজেনের জন্য ওনার নাকি। নামের স্পেলিং এ হয়তো RH। না, ওনার নামের ইংলিশ নামের স্পেলিং তো এইটা রিডবার্গ, সেখানে তো কোথাও এইচ নাই। আচ্ছা, দেখতে হবে আচ্ছা এটা ভাইয়া, কেন এইচ বলেন ভাইয়া। আচ্ছা, সো RH লিখতে পারি আমরা, এখান থেকে লিখতে পারি 3/4, রাইট? সো এটা লিখলাম আমরা। সো এখানে 1 বাই ল্যামডা ইকুয়ালস লিখতে পারবো 3RH/4। তারপরে লাইনে কি লিখতে পারি আমরা, ল্যামডা ইকুয়ালস লিখতে পারি 4/3RH। এখন দেখো মজার কাহিনী, এখন এটা যদি তোমার ভার্সিটির এমসিকিউতে দেয়, ধরো অপশন দিল কি 1200, ধরো 1210 দিল, 1210 অ্যাংস্ট্রম একটা অপশন, তারপরে দিল হচ্ছে 1400 অ্যাংস্ট্রম একটা অ্যান্সার, তারপরে দিল হচ্ছে 1600 অ্যাংস্ট্রম একটা অ্যান্সার, আর দিল হচ্ছে 900 অ্যাংস্ট্রম একটা অ্যান্সার। ক্যালকুলেটর ছাড়া বের করতে হবে তোমাকে, পারবা ক্যালকুলেটর ছাড়া? এই RH এর ভ্যালু যদি তুমি 10 ভাইয়া 1000, হ্যাঁ অ্যান্সারে 1000 হবে ভাইয়া, 1800।
না, অ্যান্সার 1000 আসে না, 1200 সামথিং আসে। দেখো তুমি যদি এখন আর এর এইচ এর ভ্যালু 10 96 78 বসাও নিচে, তাহলে কি হলো 4 ডিভাইডেড বাই 3 ইনটু 10 96 78, 10 96 78, এটা কি ক্যালকুলেটর ছাড়া ওই সময়ের মধ্যে করার মধ্যে মেন্টাল অবস্থা তোমরা অবশ্যই থাকবা না, বা এটা না পসিবল না, ভাইয়া পসিবল না। পসিবল না। সো দেখো আমাদের এখন ওই জিনিসটা, ওই ইনফরমেশনটা কাজে লাগবে। সো এই যে 4 ডিভাইডেড বাই 3h, এটাকে কি লিখতে পারি 4 মানে 4/3 ইনটু 1/rh। 1/rh এর ভ্যালু কত ছিল 911 অ্যাংস্ট্রম, রাইট? সো 1/rh এর ভ্যালু ছিল 911 অ্যাংস্ট্রম। সো এটা লিখে ফেললাম। এখন তোমরা একটা আইডিয়া করো, আইডিয়াটা কি, 4 কে দিয়ে 900 কে গুণ করো, সামথিং 3600 আসবে, সেই 3600 কে 3 দিয়ে ভাগ করো, তাহলে অ্যানসারটা তোমার 1200 অ্যারাউন্ডে আসবে, রাইট? কিন্তু ভার্সিটির এমসিকিউতে একটা দিবে 1200, একটা 1600, একটা 800, একটা 900, কখনো 1205, 1206, 1207 এরকম দিবে না, বুঝছো? সো দেখলা এটা ক্যালকুলেটর লাগলো করতে, আইডিয়া থেকে কিন্তু আমরা করে ফেললাম, মানে জাস্ট মোটামুটি একটা রাফ ক্যালকুলেশন থেকে বললাম যে এর অ্যানসারটা 1200 কাছে হবে। বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, ভাইয়া এটা শুধু আর ইউজ করা যাবে, নেটে জাস্ট আর ইউজ করেছে, ওরা হচ্ছে হাইড্রোজেনটা ধরতে দেখে বই আর এইচ দিয়েছে, ও আচ্ছা আচ্ছা, তাহলে আর ইউজ করছে। মেইনলি হচ্ছে আর ধ্রুবকটা। আচ্ছা, তাহলে তুমি বলতে চাচ্ছ যে এখানে এইচটা আসলে হাইড্রোজেনকে বোঝাচ্ছে। জি ভাইয়া, এটা হচ্ছে বই শুধু হাইড্রোজেনের জন্য বলেছে, তো জেডটা উল্লেখ করেনি দেখে ওরা আর এইচ দিয়েছে, বাট নেটে আমি সার্চ দিয়ে দেখলাম শুধু আর ইউজ করছে। আচ্ছা, আর এইচ এর ভ্যালু যেমন 10 96 78, ঠিক তেমনি আর এর ভ্যালু 10 96 78। জি একটা ভাইয়া। কনস্ট্যান্টকে জাস্ট দুইটা ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন, এটা আসলে তেমন কোনো ফ্যাক্ট না। তোমরা আরও ইউজ করতে পারো, আর এইচ ইউজ করতে পারো, এটাতে কেউ কিছু বলবে না, কারণ কনস্ট্যান্টই। হেভি অ্যাটম কে হচ্ছে আর ইনফিনিটি দিয়ে লিখছে, কোনটা ভাইয়া? মানে হেভি অ্যাটম যেটা আছে ওইটা বলছে যে হচ্ছে আর ইনফিনিটি লিখছে, আর ইনফিনিটি, আর হচ্ছে শুধু হাইড্রোজেনের ক্ষেত্রে আর এইচ। আচ্ছা, তুমি আমাকে তাহলে একটু বইয়ের ছবি পাঠাও, কোথায় এটা বলছে এখানে ওই না ভাইয়া, আচ্ছা, যেখানে পাইছো একটু আমাকে পাঠিয়ে দিও রেফারেন্সটা, না দেখলে আসলে পুরোটা না পড়লে বুঝতে পারবো না। আচ্ছা, তাহলে তোমরা এইটুকু ধারণা পেলা, যেহেতু এটা বোর মডেলেরই একটা অ্যাপ্লিকেশন, সো এখানে জে স্কোয়ার আমরা ইউজ করতেই পারি। এখানে এমন কোনো স্টেপ আমরা কাজ করি নাই যে স্টেপটা আসলে বোর মডেলের বিরুদ্ধে ছিল। সো বোর মডেলে যেমন জে স্কোয়ার ছিল, আমরা এখানে জে স্কোয়ার ইউজ করতেই পারি। সো এটাই ছিল। তোমরা দেখবা যে বাইরের বইগুলোতে কিন্তু জে স্কোয়ারকে মেনশন করছে, বা নেটে সার্চ করলে। আচ্ছা, ভাইয়া, তার মানে বিভিন্ন পরমাণুতে বিভিন্ন হবে আর কি। এখানে বিভিন্ন পরমাণু বলতে শুধুমাত্র হাইড্রোজেন, তো হাইড্রোজেন, হিলিয়াম হিলিয়াম, প্লাস, লিথিয়াম এগুলো আর কি। লিথিয়াম 2+ আর বেরিলিয়াম 3+, অন্য পরমাণু না। এটা শুধুমাত্র এইটুকুর আচ্ছা জন্য ভাইয়া, অ্যাপ্লিকেবল, কারণ বোর মডেল থেকে এগুলা আসছে। বাইরে এগুলোর জন্য কি কোনো ইয়া নাই, ম্যাথ নাই এগুলা বাইরে এগুলোর জন্য? এগুলো আসলে তোমাদের সিলেবাসে নাই ভাইয়া, তোমাদের সিলেবাসে এতটুকুই আছে। তার বাইরের, মানে এগুলো হাই লেভেলে আছে। হ্যাঁ হাই লেভেলে অবশ্যই ফর্মুলা ডিরাইভ করা আছে, বা এক্সপেরিমেন্ট ইউজ করা হয়, এক্সপেরিমেন্ট করা হয়। আচ্ছা, মেইনলি আমাদের আলোচনা এতটুকু ছিল। আমরা লাইমেন, বার্মার, প্যাশ্চেন, ব্র্যাকেট যে সিরিজগুলো, এগুলো নেক্সট ক্লাসে বুঝবো। আজকে আর বাড়াচ্ছি না, কারো কোনো কোশ্চেন থাকলে বলো, আর না হলে আজকে এন্ড করে দিচ্ছি মিটিং। ভাই